আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিকল্পনা ছাড়া কাজ করলে অন্যকে খুশি করা হয়, নিজেদের পরাজয়টাকে খুব নিকটে বা কাছে নিয়ে আসা হয়। তখন নিজেদের পরাজয় বরণ করা ছাড়া, নৈতিক পরাজয় বরণ করা ছাড়া আর কিছুই হয় না। যেটা দরকার মানুষের, যেটা চাওয়া তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, সেটা না করে হঠাৎ করে কেন পদ্মা ব্যারেজ করা হলো? পদ্মা ব্যারেজ করার ফলে বাংলাদেশ যতটা না খুশি, তার চেয়ে অনেক বেশি খুশি আপনার আপনার ভারত। ভারত এতে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে বাস, আমরা কিছু খেয়েছি, তোমাদেরকে আগে কিছু দিতাম, কম বেশি দিতাম, এখন আর দেওয়া লাগবো না, এখন নিজেদের বিষয়টা নিজেরাই সামলাও। এতে করে যেসব বিশেষজ্ঞ বিশ্লেষক রয়েছে তারা যে কথা বলেছে, তাতে করে পিলে চমকে যাওয়ার মতো অবস্থা, যে এটাকে আমাদের কাছে সুবিধাজনক মনে হলেও আসলে কতটা সুবিধা আমরা পাবো তা আমরা বলতে পারি না। তখনও এটার অনুমোদন দেওয়া হয় নাই, অবশেষে এইবার এটা পাশ হলো। এখন প্রকল্পটা হবে কোথায়? রাজবাড়ীর পাংশা উপজেলায় পদ্মা নদীর উপরে 2.1 কিলোমিটার দীর্ঘ একটা মূল বাঁধ নির্মাণ করা হবে। কাজ শুরু হবে এই বছরের জুলাই থেকে, শেষ হবে 2033 সালের জুন মাসে। পুরো প্রকল্পটা হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি পদ্ধতিতে। সরকার বলতেছে যে রাজবাড়ীর এই জায়গায় একটা বাঁধ নির্মাণ করতে পারলে সেই বাঁধের মাধ্যমে শুষ্ক মৌসুমে পদ্মার পানি ধরে রাখা যাবে এবং এই বাঁধের পশ্চিম দিক থেকে, পদ্মা থেকে যেসব শাখা নদী বেরিয়েছে এবং দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, সেই ধরে রাখা পানি সেই সব নদী দিয়ে প্রবাহিত করা যাবে। এতে দেশের প্রায় 37% জমির পানির সমস্যা সমাধান হবে। 4টা বিভাগের 19টা জেলা উপকৃত হবে, যার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, সাতক্ষীরা সহ আরো অনেক জেলা আছে। এবং এই অঞ্চলে পানির অভাবে মরে যাওয়া 5টা নদী পুনরুজ্জীবিত হবে। সুন্দরবনের লবণাক্ততা কমে যাবে। নতুন নতুন খাল খনন করে এই জমিয়ে রাখা পানি কৃষি এবং মৎস্য উৎপাদন কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া যাবে। এতে করে উৎপাদন বাড়বে। সব মিলিয়ে 6.5 কোটি মানুষ এখান থেকে উপকৃত হবে। কিন্তু বিশেষজ্ঞরা এখানে বড় কিছু প্রশ্ন তুলতেছেন। জাতিসংঘের উন্নয়ন গবেষণার সাবেক প্রধান এবং এশীয় প্রবৃদ্ধি গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোতে একটা বিশ্লেষণ লেখেন এবং সেটার শিরোনাম দেন যে প্রস্তাবিত পদ্মা ব্যারেজ একটি অপচয়মূলক এবং ক্ষতিকর প্রকল্প। তো তার যুক্তিগুলো আমাদের প্রথমে বোঝা দরকার। তার প্রথম যুক্তি হলো, এই ব্যারেজের ফলে উজানে বন্যা এবং পার ভাঙন বাড়বে। ব্যারেজের পেছনে পানির স্রোত কমে যাওয়ায় সেখানে পলি জমে নদীর তলদেশ ধীরে ধীরে উঁচু হয়ে যাবে। এই একই ঘটনা ঘটবে ব্যারেজের সামনের অংশেও। কারণ ব্যারেজে বাধা পেয়ে পানির গতি থেমে যাবে বা কমে যাবে, ফলে পানিতে ভেসে আসা পলিগুলো নিচে জমা হতে থাকবে এবং নদীর তলদেশ উঁচু হয়ে যাবে, ফলে অল্প পানিতে নদী উপচে বন্যা হবে। আর এই কারণে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত প্রায় 145 কিলোমিটার এলাকায় বন্যা এবং পার ভাঙন তীব্র হতে পারে। এর প্রমাণ হিসেবে তিনি ফারাক্কার উদাহরণ দেন। ফারাক্কার কারণে উজানে বিহারের পাটনা পর্যন্ত কিন্তু গঙ্গার তলদেশ প্রায় 20 ফুট পর্যন্ত উঁচু হয়ে গেছে, ফলে বিহারে বন্যা এবং পার ভাঙন এখন অনেক বেশি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে ফারাক্কা ভেঙে দেওয়ার দাবিতে কিন্তু আন্দোলনও হয়েছিল। দ্বিতীয় যুক্তি হলো, ভাটিতে লবণাক্ততা বেড়ে যেতে পারে। ব্যারেজ দিয়ে পানি দক্ষিণ পশ্চিমে নেওয়া হলে মধ্যাঞ্চল আর মেঘনা মোহনায় পানি প্রবাহ কমে যাবে। এতে মেঘনার মোহনা দিয়ে লবণাক্ততা আরো ভেতরে ঢুকে যাবে। আড়িয়াল খাঁ সহ বহু নদী শুকিয়ে যেতে পারে। অর্থাৎ এক জায়গায় সমস্যা কমাতে গিয়ে আরেক জায়গায় নতুন সমস্যা তৈরি হতে পারে। দেখেন, বাংলাদেশের মূল নদীর ধারায় কিন্তু এইটা। এখানে পদ্মার পানি যুক্ত হয়, উপর থেকে যমুনার পানি আসে, আর এই দিক থেকে মেঘনার পানি আসে। এই 3টা বড় পানি প্রবাহের ফলে এখনো কিন্তু ঢাকা বরিশাল লঞ্চ চলাচল, চট্টগ্রাম থেকে ঢাকায় পণ্যবাহী জাহাজ আসা যাওয়া, এগুলো করা যায়। কিন্তু এই অংশের সবচেয়ে বড় পানির উৎস পদ্মার পানি যদি এখানে না আসে, তাহলে কিন্তু পুরো পানি প্রবাহটাই অনেক বেশি কমে যাবে। যমুনা দিয়ে শুষ্ক মৌসুমে তো পানিই আসে না, বলা যায় পুরোটাই চর পড়ে গেছে এখানে। তখন থাকবে শুধু মেঘনা নদী। ফলে এই অঞ্চলের অনেক নদীর পানি প্রবাহ কমে যেতে পারে, ছোট ছোট নদীগুলো কিন্তু শুকিয়েও যেতে পারে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যুক্তিটা হলো কূটনৈতিক। এই প্রকল্প হয়ে গেলে ভারত বলবে, তোমাদের দক্ষিণ পশ্চিমের যে সমস্যা, এইটা তো সমাধান হয়েই গেছে, তাহলে ফারাক্কা নিয়ে আর আলোচনা করার দরকার কি, কিংবা পানি বন্টন চুক্তি করারই বা দরকার কি? মানে গঙ্গার ন্যায্য হিস্সা আমাদের আদায়ের জন্য যে কূটনৈতিক চাপ দেওয়া যেত, সেই শক্তিটাই তখন দুর্বল হয়ে যাবে। অধ্যাপক নজরুল ইসলাম বলছেন যে ভারত এই প্রকল্পের ব্যাপারে খুবই উৎসাহী। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা দরকার। হ্যাঁ,
দক্ষিণ পশ্চিম দিকের নদীগুলো বাঁচানোর জন্য আমাদের কিছু একটা করা লাগবে, এটা সত্য। আর সেইটা করতে ব্যারেজের কোনো বিকল্প নাই। কিন্তু এটা ভালো হতো না যে আগে যে কোনো মূল্যে ভারতের সাথে চুক্তিটা করে নিয়ে পানির প্রবাহটা নিশ্চিত করতাম এবং তারপর ব্যারেজ নির্মাণ করে এবং নদী খনন করে সেই পানির সর্বোচ্চ ব্যবহার করতাম। কিন্তু এখন চুক্তি না হয় যদি উপর থেকে পানি না আসে, তাহলে ব্যারেজ দিয়ে আসলে হবেটা কি? বর্ষা শেষে অতিরিক্ত পানি বা কতটুকু আর ধরে রাখা যাবে? সেই সাথে যেসব নদী মরে গেছে বলা হচ্ছে, সেসব নদীর তলদেশ খনন না করে শুধু ব্যারেজ দিয়ে আসলে কাজের কাজ খুব একটা কিন্তু হবে না। পরিবেশ সংগঠন বাপা এবং বেনও মনে করতেছে যে সমীক্ষা ছাড়াই এত বড় প্রকল্পে যাওয়াটা আসলে হঠকারিতা। তারা বলছেন বিদ্যমান নদীর উপর যেসব অপ্রয়োজনীয় বাঁধ আছে সেগুলো সরিয়ে দিলেই অনেক কম খরচে বেশি ফল পাওয়া যাবে। উদাহরণ হিসেবে তারা বড়াল নদের কথা বলেন। যেমন রাজশাহীর চারঘাটে বড়াল নদের মুখে একটা সুইচ গেট ছিল, যেটা 1984 সালে বানানো। আর এইটার কারণে কিন্তু গঙ্গার পানি সেখানে আটকে গিয়েছিল। কিন্তু গত বছর সেই সুইচ গেট আংশিকভাবে খুলে দেওয়া হয়, আর তাতে কিন্তু প্রায় 40 বছর পর বড়াল নদে আবার পানি ফিরে এসেছে। তার মানে আসল কথা হচ্ছে বাংলাদেশের পানি নিয়ে সমস্যাটা আসলে বাংলাদেশের ভেতরে না, সমস্যাটা আসলে উজানে, ফারাক্কায়। ব্যারেজ বানিয়ে সেই মূল সমস্যার সমাধান আসলে হবে না, বরং সেই সমস্যার বিরুদ্ধে কথা বলার শক্তিটাই আমাদের কমে যেতে পারে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমের মানুষের জন্য যে পানি প্রবাহ নিশ্চিত করা, এটাও জরুরি। এখন সরকারের উচিত আন্তর্জাতিক পর্যায়ে কাজ করে যে কোনো মূল্যে গঙ্গা পানি বন্টন চুক্তিটা নবায়ন করা। চুক্তি নবায়ন না করতে পারলে ব্যারেজ থেকে কিন্তু আমরা 100% সুবিধা আদায় করতে পারবো না। আর শুধু ব্যারেজ না করে পাংশা থেকে রাজশাহী পর্যন্ত পদ্মার মূল অংশের খনন এবং দুই পাশে শক্ত বাঁধ দেওয়াটাও জরুরি, যাতে চুক্তি না হলেও বর্ষা মৌসুমের অনেক বেশি পরিমাণে পানি আমরা এই অংশটুকুতে সংরক্ষণ করে রাখতে পারি এবং সেইটা পরবর্তীতে খালের মাধ্যমে, ছোট নদীর মাধ্যমে প্রবাহিত করে কৃষিকাজে কাজে লাগাতে পারি। যাই হোক, অনেক বড় প্রকল্প, অনেক লম্বা সময়, এর মধ্যে আসলে কত কিছু হয়ে যায় সেটা দেখতে থাকি, দেখা যাক এইটা নিয়ে আর কি হয়। এইটা অনুমোদন দেওয়া হয় নাই। এখন বিষয়টা বুঝতে পারছেন যে সুবিধার সাথে কতগুলো অসুবিধা যুক্ত হচ্ছে। এখন ভারত তো আনন্দ পেয়ে যাচ্ছে যে যখনই এই প্রকল্প করে ফেলবে তখন আমরা বলবো তোমরা তো নদীর পানির সমস্যায় নিজে নিজেই করে ফেলেছ, তা তোমাদেরকে আর হাসিনার আমলে যে 30 বছরের চুক্তি হয়েছিল হাসিনা বঙ্গবন্ধুর আমলে, একটা ফারাক্কা বাঁধের বা ফারাক্কা জল বা পানির যে চুক্তি হয়েছিল সেটার মেয়াদ এবছর ডিসেম্বরে শেষ হবে, এটা আপনারা জানেন। তো ওই চুক্তি আর নবায়ন তারা করবে বলে আমার মনে হয় না। এখন ওই চুক্তি নবায়ন যদি না করে তাহলে পানি আসবে কোথা থেকে? প্রশ্ন হলো পানি আসবে কোথা থেকে? আর একটা বাদ দিলে সেটার নেগেটিভ ইম্প্যাক্ট এবং যে সংস্থাগুলো এগুলো নিয়ে কাজ করে তাদের কাছ থেকে কতটা মতামত নেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা ভাববার বিষয় বা জানার বিষয়। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা যাবেন যে পানি বন্টন ইস্যুটা নিয়ে, কারণ সেক্ষেত্রে যখন একই নদী বিভিন্ন দেশ দিয়ে চলতে থাকে, যখন ক্ষতি হয় এমন কোনো কর্মকাণ্ড ওই নদীতে করা যাবে না। এই ধরনের একটা চুক্তির কথা সেখানে রয়েছে, ইউএন ওয়াটার ক্রাইসিস একটা এরকম আর কিছু। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ওই চুক্তিতে ভারত কখনো সিগনেচার করেনি, কারণ ভারত জানে ভারত উজানের দেশে রয়েছে। ভারতের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো রয়েছে, বিশেষ করে পাকিস্তানের দেখেন না সিন্ধু পানি চুক্তির ক্ষেত্রে তাদেরকে কিভাবে হালুয়া টাইট পয়েন্ট দিয়ে দিয়েছে, এবং তিস্তা নিয়ে বছরের পর বছর আন্দোলন, বিভিন্ন পরিকল্পনা হলেও ভারতকে কিন্তু আন্তর্জাতিক বলেন, দেশীয় বলেন, কোনোভাবেই কিন্তু তাদেরকে দমন করা যায়নি বা তাদেরকে কোনোভাবে হ্যান্ডেল করা যায়নি, নিয়ন্ত্রণের ভেতরে নিয়ে আসা যায়নি। যদিও পদ্মা ব্যারেজ এর আগেও অনেকবার একনেকে এটা উত্থাপিত হয়েছে, কিন্তু ইভেন ইফ আপনার কেয়ারটেকার সরকারের আমলে উত্থাপিত হয়েছে, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি বা সেটি অনুমোদন দেওয়া হয়নি। এবার অনুমোদন দিয়েছে, এটা প্রাইভেট এবং পাবলিক কর্পোরেশনের মাধ্যমে বা প্রচেষ্টায় আপনার চীনের সহযোগিতায় অর্থায়নে কাজটি করা হবে, এরকম চিন্তাভাবনা করা হয়েছে। এখন দেখি যে এটা করার মাধ্যমে যতটা না বাংলাদেশের উপকার হচ্ছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ আপনার উপকার হচ্ছে ভারতের। এজন্য ভারত এই পদ্মা ব্যারেজ দেওয়ার পরবর্তী বা পদ্মা ব্যারেজ হবে এইসব নিয়ে তাদের কোনো হেডেক বা মাথা ব্যথা আমরা
বা তাদের কোনো আলোচনা সমালোচনা আমরা কিন্তু এটা দেখছি না। মানে মোটামুটি এখন অনেকটা ক্লিয়ার যে ভারত অনেক বেশি এই ব্যারেজ থেকে উপকৃত হবে বলে আমার মনে হচ্ছে। যাই হোক না কেন, উপকার অপকার সব মিলাই চিন্তাভাবনা করেই কাজটি করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের এমনিতে বা নদীমাতৃক দেশ হলেও নদীর অকাল মৃত্যু বা নদী ভরাট হয়ে যাচ্ছেন, নদীর পানি জোয়ার বা ভাটা সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।